ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমাদের ফিজিক্স ক্লাস জিকে, সেখানে আলোচ্য বিষয় তড়িৎ বা ইলেকট্রিসিটি। এই ইলেকট্রিসিটি মূলত দুটো ভাগ, একটা হচ্ছে আমাদের চলতড়িৎ, একটা চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি, আর একটা আছে আমাদের স্থির তড়িৎ, তাই তো? এইবার আজকের যে ক্লাসটা সেটা মূলত কিন্তু আমাদের চলতড়িতের ওপরে হবে। চলতড়িৎ মানে যে তড়িৎ এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়। কিভাবে? বাড়িতে সুইচ দিলে ফ্যান চললো, সুইচ দিলে লাইট জ্বললো, তার মানে কি একটা তড়িৎ এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাচ্ছে, প্রবাহিত হয়ে যাচ্ছে। কারেন্ট মানে প্রবাহিত হওয়া, তা প্রবাহিত হয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাচ্ছে বলে এই তড়িৎটার নাম চলতড়িৎ। আর একটা হয় স্থির তড়িৎ, মানে যেখানে উৎপন্ন হয় ও করে কি ওখানেই থাকে, অন্য কোথাও নড়ে চড়ে না। যেমন হচ্ছে তুমি যদি চিরুনি দিয়ে মাথা আঁচড়ে নাও এবং কাগজের টুকরো রাখো, ছোটোবেলার পরীক্ষা, তা চিরুনিটা কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে, তার মানে ঘর্ষণের মাথার চুলের সাথে চিরুনির ঘর্ষণের ফলে যে তড়িৎ উৎপন্ন হয়েছে সেই তড়িৎটা কিন্তু চলতড়িৎ। এবং এই তড়িৎটা কিন্তু চিরুনি দিয়ে তোমার হাত বেয়ে কিন্তু অন্য জায়গায় যেতে পারবে না, এটা কিন্তু যেখানে উৎপন্ন হয়েছে ওখানেই থাকবে, তাই এটার নাম স্থির তড়িৎ। পরিষ্কার? তা আসো এবার চলতড়িৎ যে কারেন্টটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, কে বহন করে নিয়ে যাবে? এই বহন করার জন্য যে মাধ্যম আছে তার নাম কিন্তু ইলেকট্রন। ইলেকট্রন প্রবাহিত হয় বলেই তড়িৎ প্রবাহিত হয়। এবং এখানে খুব মজার একটা ইনফরমেশন, মজার বলছি কেন, কারণ ছোটোবেলায় প্রথম যখন আমি এটা জেনেছিলাম আমারও খুব অবাক লেগেছিল। একটা তার আছে, তারে মনে করো এদিক থেকে এদিকে ইলেকট্রনগুলো যাচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহ হবে তার উল্টো দিকে। যেদিকে ইলেকট্রন দৌড়ায় তার উল্টো দিকে তড়িৎ প্রবাহিত হয় বলে ধরে নেওয়া হয়। অবাক কাণ্ড, আমিও অবাক হয়েছিলাম। তা এই ইলেকট্রনকে আবিষ্কার করেছে সেটা আমাদের আলোচনা হয়ে গেছে আগের ফিজিক্স ক্লাসগুলোতে, তাও একটু বলেছি। জে থমসন বলে একজন ছিলেন, জে থমসন, তিনি কিন্তু ইলেকট্রন আবিষ্কার করেছিলেন কিন্তু নামকরণ করেননি। নামকরণ করেছিলেন কিন্তু জর্জ স্টোনি বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি কিন্তু প্রথম নামকরণ করেছিলেন যে এটার নাম ইলেকট্রন। এই ইলেকট্রনের আবার একটা চার্জ আছে, চার্জটা কত? এই ইলেকট্রনের চার্জ -1.6 ইন্টু 10⁻⁻19 সি মানে কি? কুলম্ব। তাহলে কুলম্বটা চলে আসছে এখানে, কুলম্ব বলে একটা শব্দ পাচ্ছি। এই কুলম্বটা কি জিনিস? বেশ, তাহলে ইলেকট্রনের চার্জ তোমরা জেনে গেলে। এই ইলেকট্রনের চার্জ যেটা বা আধান, তাহলে আধান যেটাকে আমরা বলি তড়িতাধানের কিন্তু এককটাকেই বলা হয় কুলম্ব। তড়িতাধানের এসআই একক, সেটার নাম হচ্ছে কুলম্ব। কি একক? এসআই একক, তার নাম কি? কুলম্ব, তাই তো? তাহলে ইলেকট্রন চলে দেখেই কিন্তু তড়িৎ প্রবাহিত হয়। আর ইলেকট্রনের আমরা এককটাও জেনে গেলাম, ইলেকট্রনের আধানটাও জেনে গেলাম, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব একটা ইলেকট্রনের কিন্তু এটা চার্জ, মাথায় রাখবে। বেশ, তাহলে আমাদের তড়িতাধানের একক হয়ে গেল কুলম্ব, মাথায় থাকবে। এইবার চলে আসো যে কারেন্টটা আমরা ব্যবহার করি, সেটার আবার দুটো ভাগ আছে, একটা এসি কারেন্ট, একটা আছে ডিসি কারেন্ট। এসি কারেন্ট অল্টারনেটিং কারেন্ট যেটা হয় আমাদের বাড়িতে, যেটাতে লাইট, ফ্যান, টিভি সব চলে, এটা অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে? এটা এসি কারেন্ট। আর ডিসি কারেন্টটা কোথায় পাবো? ডিসি কারেন্টটা আমরা তৈরি করি হচ্ছে ব্যাটারিতে। ব্যাটারি যেটাকে বলা হয় তড়িৎ কোষ। এই ব্যাটারির আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রাথমিক তড়িৎ কোষ, তাই তো, প্রাইমারি সেল, আর একটাকে বলা হয় প্রাথমিক, আর একটা হচ্ছে গৌণ, মানে এটা আমাদের হচ্ছে প্রাইমারি সেল, আর একটা সেকেন্ডারি সেল হচ্ছে গৌণ তড়িৎ কোষ। প্রাথমিক তড়িৎ কোষ কোনটা? ধরো ছোট ছোট তোমার ঘড়ির ব্যাটারি, ট্যাবলেট ব্যাটারি যেগুলো আছে, বা ছোট ব্যাটারি যেগুলো আছে, এটা হচ্ছে প্রাথমিক কোষ। গৌণ কোষ কোনটা? যেখানে বড় ব্যাটারি, বাসের, ট্রাকের যে ব্যাটারিগুলো হয় যার ভেতরে অ্যাসিড থাকে, সেটা হচ্ছে গৌণ কোষ। পরিষ্কার? তাহলে ব্যাটারি কিন্তু আমাদের হয়ে গেল। এই ব্যাটারি প্রথম আবিষ্কার কে করেছিলেন? আলেকজান্দ্রো ভোল্টা বলেছিলেন, উনি কিন্তু এই প্রথম ব্যাটারি বা ভোল্টীয় কোষ আবিষ্কার করেছিলেন। পরিষ্কার একদম? বেশ, চলো তারপর আমরা দেখি নেক্সট কি আছে। তড়িতাধানের একক কুলম্ব হয়ে গেল।
এইবার তড়িৎ শক্তির একটু এককটা আমরা জেনে নিই। তড়িৎ শক্তির এসআই একক, তড়িৎ শক্তির এসআই একক কি হবে? শক্তির একক হবে জুল। কি হবে? তড়িৎ শক্তির এসআই একক হবে, শক্তির একক হয় সাধারণত জুল, শক্তির একক হয় সাধারণত এসআইতে জুল। আর সিজিএস হলে পরে কি হতো? আর্গ হতো, আর্গ। সিজিএস যদি বলতো তড়িৎ শক্তির সিজিএস একক, তাহলে কিন্তু আমরা বলতাম আর্গ। ঠিক আছে, আর্গ হয় সিজিএস একক আর এসআই একক হয় জুল। চলো ঠিক আছে, তড়িৎ শক্তির একক। এইবার আসবো তড়িৎ ক্ষমতা। এই সমস্ত জিনিসগুলোই কিন্তু পরীক্ষায় আসে, এই এককগুলো তড়িতের চ্যাপ্টার থেকে। তড়িৎ ক্ষমতার আবার এসআই একক, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট। এই ওয়াট মানে হচ্ছে আমরা বলতে পারি এটাকে জুল পার সেকেন্ড। জুল মানে জে পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, যাকে সংক্ষেপে ওয়াট বলা হয়। পরিষ্কার? ওয়াট শব্দটা আমরা খুব পরিচিত। আমরা বাল্ব কিনতে গেলে বা একটা লাইট কিনতে গেলে জিজ্ঞেস করি এই লাইটটা কত ওয়াটের, তার মানে ওর তড়িৎ শক্তি খরচ করবে আমার বাড়িতে গিয়ে কত ওয়াটের। যত কম ওয়াট হয় আমরা তত হ্যাপি হই, কারণ বিলটা তো কম আসবে। ওয়াট মানে তড়িৎ শক্তি কতটা খরচ করছে, তড়িৎ ক্ষমতা। ঠিক আছে, এক সেকেন্ডে কতটা তড়িৎ শক্তি ব্যয় করে সেটাকেই বলা হয় তড়িৎ ক্ষমতা, যার একক ওয়াট। পরিষ্কার একদম। এবার চলে আসো, এই যে বিলের কথা বললাম, এই বিলটার সংক্ষেপে বলি আমরা বিওটি। বিওটি কি? যার পুরো নাম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড, ওতে হচ্ছে অফ, আর এটাতে হবে ট্রেড ইউনিট। ট্রেড ইউনিট। ঠিক আছে, বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটির ফুল ফর্ম। কি জিনিসটা কি? মনে করো তোমার বাড়িতে একটা মিউজিক সিস্টেম আছে, দুমদাম গান শুনছো। এবার ওটা কত ওয়াটের ছিল? 1000 ওয়াটের। তুমি বাজার থেকে একটা 1000 ওয়াটের মিউজিক সিস্টেম কিনে নিয়ে এসে বাড়িতে দুমদাম করে বাজাচ্ছ, জানোই না যে ওটা 1000 ওয়াটের। শুনতে তো খুব ভালো লাগছে, কিন্তু এই যন্ত্রটা যদি তুমি বাড়িতে 1 ঘন্টা ধরে চালাও এই মেশিনটা, তাহলে তোমার কিন্তু 1 ইউনিট বিল পুড়বে। তার মানে কি? 1000 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটা বৈদ্যুতিক যন্ত্রকে যদি আমরা 1 ঘন্টা চালাই, তাহলে সেই যন্ত্রটা যতটা পরিমাণ বিদ্যুৎ খরচ করবে তাকেই 1 ইউনিট বলবো, যেটাকে 1 বিওটি বলা হয়, 1 বোর্ড অফ ট্রেড ইউনিট বলা হয়। এইবার এই 1 ইউনিটের দাম এখন বাজারে মনে করো কম বেশি 6 টাকা, তাহলে 6 দিয়ে গুণ করো, 6 টাকা তোমার পকেটে খরচ হয়ে গেল। তাহলে 1000 ওয়াটের একটা মিউজিক সিস্টেম 1 ঘন্টা চালালে তোমার পকেট থেকে 6 টাকা খরচ হবে। পরিষ্কার? এভাবে কিন্তু বাড়িতে বিদ্যুতের বিলগুলো, তড়িতের কিন্তু ইলেকট্রিসিটি বিল কিন্তু আমাদের এভাবেই হিসেবগুলো আসে। চলো, তাহলে বিওটিটা আমরা জেনে গেলাম। বিওটি বিষয়টা কি? ইলেকট্রিক বিল আসার বিষয়। আচ্ছা, এর সাথে সাথে কিছু জিনিস জানতে হবে যেগুলো পরীক্ষায় আসে। 1 ওয়াট বাই অ্যাম্পিয়ার, যেটাকে আমরা সংক্ষেপে বলি 1 ভোল্ট। 1 ভোল্ট, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। 1 ওয়াট বাই অ্যাম্পিয়ার ইকুয়াল টু 1 ভোল্ট হয়। এবার 1 মেগাওয়াট ইকুয়াল টু 1 মেগাওয়াট ইকুয়াল টু 1000। 1 মেগাওয়াট ইকুয়াল টু আসবে তোমার 1000 কিলোওয়াট। 1000 কিলোওয়াট। পরিষ্কার? 1000 কিলোওয়াটে হয় 1 মেগাওয়াট। এইবার 1 বিওটি যদি বলো, 1 বিওটি ইকুয়াল টু কত ওয়াট ঘন্টা? এটা হবে আমাদের 1000 ওয়াট আর ঘন্টা। ওয়াট ঘন্টা, আওয়ার লিখলাম মানে ঘন্টা। তার মানে 1000 ওয়াটের জিনিসকে 1 ঘন্টা চালাতে হবে। পরিষ্কার? চলো, তাহলে তড়িতের সংক্রান্ত এই বিষয়গুলো কিন্তু তোমাদের নোট ডাউন করে পড়ে রেডি করতে হবে। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে। এইবার তড়িতে যখন পড়ছি, তাহলে তড়িৎটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে গেলে তার লাগবে, সেই তারকে বলা হয় পরিবাহী তার। এবার পরিবাহীর আবার অনেকগুলো ভাগ আছে, সবাই কি আর পরিবাহী হয়? না, কিছু আছে আমাদের সুপরিবাহী, মানে যারা তড়িৎ ভালো পরিবহন করতে পারে তাদেরকে বলা হয় সুপরিবাহী। কিছু আছে কুপরিবাহী, ধুর এরা তো তড়িৎই পরিবহন করে না, এরা তড়িৎ পরিবহন করে না, তড়িৎ পরিবহনে বাধা দেয়। আর একটা আছে অর্ধ পরিবাহী, যারা মাঝামাঝি, মানে খুব ভালো করে না আবার খুব খারাপও তড়িৎ পরিবহন করে না, চলো ঠিকঠাক মাঝামাঝি। তা সুপরিবাহী সব থেকে ভালো তড়িৎ পরিবহন করে কিন্তু রূপো। এবার রূপোর তার আমরা যদি রাস্তায় দিই, আমরা বাড়িতে দিই, তাহলে তো বুঝতেই পারছো কি হবে, তার খুলে নিয়ে চড়ে পালাবে। তাই রূপোটা ব্যবহার করা হয় না। এর পরিবর্তে রাস্তার তারগুলো সাধারণত অন্যান্য ধাতু, অ্যালুমিনিয়াম বা বলো
তামা, বাড়িতে যে আমরা ইলেকট্রিক ওয়্যারিং করি সেটা কিন্তু মূলত তামার তারে করি, কারণ তামা ভালো তড়িৎ পরিবহন করে। কিন্তু সব থেকে ভালো করে বেস্ট হচ্ছে রূপো। ঠিক আছে, এবার কুপরিবাহী কোনটা? কাঠ। কাঠ কাঠ হবে কুপরিবাহী পদার্থ। আর কে হবে? প্লাস্টিক। প্লাস্টিকে কখনো শক লাগে না, লাগে কি? লাগে না, তাই প্লাস্টিক কুপরিবাহী পদার্থ হবে। এগুলো তড়িৎ একটুকু পরিবহন করে না, উল্টে তড়িৎ পরিবহনে বাধা দেয়। আর অর্ধপরিবাহী কি বললাম? অর্ধপরিবাহী হচ্ছে মাঝামাঝি, কিছুটা পরিবহন করে কিছুটা করে না। কে কে হবে? এটার এক্সাম্পল খুব বেশি ইম্পর্টেন্ট, জার্মেনিয়াম। জার্মেনিয়াম আর একটা আছে সিলিকন। এরা কি? এরা হচ্ছে মাঝামাঝি তড়িৎ পরিবহন করে। জার্মেনিয়াম আর সিলিকন অর্ধপরিবাহী। কোথায় ব্যবহার হয় বলো তো? অনেক জায়গায় দেখবা ওই সোলার প্যানেলগুলো বসায়, বিশেষ করে হসপিটাল বা বড় বড় অফিসের ছাদে সোলার প্যানেল বসায়। সেই সোলার প্যানেল তৈরি করতে এই অর্ধপরিবাহীগুলোকে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে কোথায় ব্যবহার করা হয়, কি জিনিস, সমস্ত কিছু জেনে গেলাম। এইবার আমাদের ধাতুগুলো খুব ভালো তড়িৎ পরিবহন করে, এটা আমরা জানলাম যে ধাতু সোনা, রূপো, তামা, লোহা এরা তড়িৎ পরিবহন করে। তার মধ্যে সব থেকে ভালো কে করে? রূপো। রূপো হচ্ছে সব থেকে ভালো তড়িৎ পরিবহন করতে পারে, মাথায় রাখবা। ঠিক আছে, কিন্তু একটা অধাতুও আছে যে আবার তড়িৎ পরিবহন করে, তার নাম কি? এই এক্সাম্পলটা খুব চায়, তার নাম হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট কোথায় দেখা যায়? পেন্সিলের যে রুল পেন্সিলগুলো হয় তার শীষটা তৈরি হয় এই গ্রাফাইট দিয়ে। পেন্সিলের শীষ তৈরি হয় যেটা কালো একটা পদার্থ দিয়ে, সেটাই হচ্ছে গ্রাফাইট। এ কিন্তু অধাতু, কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, বেশ, চলো তাহলে এটা কমপ্লিট হয়ে গেল আমাদের কোন ধাতু করতে পারে, কে পারে না। এবার চলে আসি বাড়ির কিছু জিনিস যেগুলো থেকে বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেন আসে। যেমন হচ্ছে বাড়িতে থাকে আমাদের ফিউজ তার, তাই না? প্রত্যেকের বাড়িতে কিন্তু ফিউজ তার থাকে। এই ফিউজ তারের উপাদানগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেনে চায়। ফিউজ তারের উপাদান মূলত থাকে দুটো জিনিস, একটা হচ্ছে সীসা, একটা হচ্ছে টিন। কে কে থাকে? একটা থাকে সীসা আর একটা থাকে টিন। সীসা থাকে কত পার্সেন্ট? সীসা ভাই একটু বেশি থাকে 75%, আর টিন একটু কম থাকে 25%। তাহলে ফিউজ তারের উপাদান সীসা আর টিন। সীসা মানে লেড, সীসা মানে লেড, আর টিন, সীসা বেশি টিন কম। পরিষ্কার? এবার চলে আসো, এই ফিউজ তারের একটা বৈশিষ্ট্য, এর গলনাঙ্কটা কিন্তু খুব কম হয়। এর একটা প্রধান বৈশিষ্ট্য, এর গলনাঙ্ক কম হয়, মানে একটু তাপ পেলেই ও বেচারা কি হবে? গলে ডিসকানেক্ট হয়ে যাবে, না হলে তো মুশকিল। ধরো তোমার বাড়ির সামনে বাজ পড়েছে, অতিরিক্ত ভোল্টেজটা, অতিরিক্ত কারেন্ট তোমার বাড়িতে চলে আসতে চাইবে, তখন ফিউজ তার কি করবে? অতিরিক্ত কারেন্টটা যেই ওর মধ্য দিয়ে যেতে চাইবে ও গরম হয়ে যাবে। গরম হয়ে ও কি করবে? ওর গলনাঙ্কটা খুব কম, চট করে ওটা তারটা টুক করে ছিঁড়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে। ফলে ওই বেশি যে তড়িৎটা আচমকা ঢুকে যাচ্ছিল তোমার বাড়িতে, তারা আর ঢুকতে পারবে না। ফলে তোমার বাড়ির লাইট, ফ্যান, টিভি সব কিছু বেঁচে যাবে। চলো তাহলে ফিউজ তারের, আমরা অনেক সময় ফিউজ তারটা যেটা ব্যবহার করার কথা সেটা না করে সংক্ষেপে তামা দিয়ে চালিয়ে দিই, তাই অনেক সময় আমাদের বাড়ির জিনিসপত্র বাজ পড়লে নষ্ট হয়ে যায়। চলো, তা এর পরিবর্তে এখন আবার বেশি ভালো একটা চলে এসছে, সেটা হচ্ছে এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার, এমসিবি, এখন বাড়িতে অনেকে এটাও লাগিয়ে দেয়। এটা গেল ফিউজ তার। এবার চলে আসো যে আমরা বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করি, তার ফিলামেন্টের কি দিয়ে তৈরি, তার ফিলামেন্ট কোন কোন ধাতু দিয়ে তৈরি। বাল্বের ফিলামেন্টটা মূলত কিন্তু টাংস্টেন দিয়ে তৈরি হয়, টাংস্টেন দিয়ে তৈরি হয়, যার গলনাঙ্ক খুব বেশি হয়, ম্যাক্সিমাম গলনাঙ্ক হয় 3380 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যাবে। 3380, 3380 বিশাল তাপমাত্রা পেলে তবে ওটা গলবে। বাল্বের ভেতরে যে সরু তারের কুণ্ডুলিটা থাকে, যেটাকে ফিলামেন্ট বলি, সেই ফিলামেন্টটা টাংস্টেন দিয়ে তৈরি হয়, যার গলনাঙ্কটা খুব বেশি থাকে, চট করে গলে যাবে না। আর একটা কিন্তু আমাদের পড়তে হবে যে এটার গলনাঙ্কটা উচ্চ, আর রোধ মানে এর গলনাঙ্কটা খুব বেশি হয়, এই তারের গলনাঙ্কটা খুব বেশি হয়। আর কি বেশি হয়? এর রোধটাও খুব বেশি হয়, রোধ মানে বাধা দেওয়ার ক্ষমতা। এরপরে চলে আসো নেক্সট, এখন বাল্বের ফিলামেন্টটা আগে টাংস্টেন দিয়ে তৈরি হতো, আর ভেতরটাতে একটা গ্যাস ভরে দেওয়া হতো, নাইট্রোজেন একটা বা আর্গন, এই সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলো ভরে দেওয়া হতো।
তবে বর্তমানে এখন ফিলামেন্টটা টাংস্টেনের পরিবর্তে তৈরি করা হয় উলফ্রেমাইড বলে একটা ধাতু দিয়ে। উলফ্রেমাইড বলে একটা ধাতু দিয়ে। এটা কি দিয়ে তৈরি হয়? এই উলফ্রেমাইড কিন্তু লোহা, টাংস্টেন আর ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি হয়। কে? এর মধ্যে থাকে লোহা, এর মধ্যে থাকে টাংস্টেন, আর কে থাকে? আর থাকে ম্যাঙ্গানিজ। এগুলো দিয়ে কিন্তু এই উলফ্রেমাইডটা তৈরি হয়। তাহলে নাইট্রোজেনে আগে দিত গ্যাস আর আর্গন, এটা নিষ্ক্রিয় গ্যাস ভরে দিত যেন এই ফিলামেন্টটা অনেক দিন পর্যন্ত টিকে যায়। নতুবা এরা কি করবে? জারণ হবে, জারণ হয়ে এগুলো ক্ষয় হবে ফিলামেন্টটা, বাল্বটা কিছুদিনের মধ্যেই কেটে যাবে। সেটা না কাটে যেন, তাই নাইট্রোজেন আর আর্গন বলে নিষ্ক্রিয় গ্যাসগুলো ভরে দেওয়া হতো। তবে এখন টাংস্টেন না ব্যবহার করে টাংস্টেনের সাথে লোহা আর ম্যাঙ্গানিজ মিশিয়ে উলফ্রেমাইড বলে একটা ধাতু তৈরি করা হয়েছে, এটা বাল্বে ব্যবহার করা হয়। তবে বাল্ব কোথায় ব্যবহার হয়? এখন তো আমাদের বাল্বের ব্যবহার চলেই গেছে, তার পরিবর্তে এসেছিল সিএফএল। এখন সিএফএল এর পরেও চলে এসেছে কি? আমাদের এলইডি ল্যাম্প, তাই না? এলইডি অনেক বেশি ভালো, পরিবেশ দূষণটাও কম হয়। তাহলে সিএফএলটা কি হলো? গেল কোথায়? বাল্ব তো বিলুপ্ত হয়ে গেল, এলো সিএফএল। সিএফএল হচ্ছে কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। কি নাম? কম্প্যাক্ট। এই পুরো নামগুলো কিন্তু দরকার। এফতে ফ্লুরোসেন্ট আর এলতে ল্যাম্প। কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প কিন্তু আগে এসছিল বাল্বের পরে, এটাও এখন বিলুপ্ত হয়ে গেছে, কারণ এর মধ্যে পারদ দূষণ ঘটে এই বাল্বটা মানে এই লাইটটা জ্বালালে পারদ দূষণ ঘটতো খুব বেশি, তাই ওরা কি করলো? এটাকেও ক্যান্সেল করে দিল। এবার কি চলে এলো? এরপরে চলে এলো তোমাদের বাড়িতে এবার লাইট হিসাবে এলইডি। এলইডি কি? লাইট এমিটিং ডায়োড। কি নাম? লাইট, LIGST, লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড, এটা হচ্ছে এলইডির ফুল ফর্ম। এখন বর্তমানে এলইডি প্রচুর ব্যবহার হচ্ছে, খুব অল্প তড়িৎ শক্তি ব্যয় করে প্রচুর আলো তৈরি করতে পারে এলইডি, তাই এর ব্যবহার এবং পরিবেশ দূষণটাও ভীষণ কম হয়, তাই জন্য এটা ব্যবহার করা হয়। বেশ, একদম ক্লিয়ার। এইবার চলে আসি আমরা আমাদের হিটার। বাড়িতে যে বৈদ্যুতিক হিটার থাকে, হিটার যেখানে রান্নাবাড়ি করা হতো, এখন সেটাও কমে গেছে হিটার, প্রচুর বিল আসে। চলে এসছে ইন্ডাকশন, অনেক বেশি আপডেট চলে এসছে। যাই হোক, হিটারে আগে রান্নাবাড়ি হতো, প্রচুর বিল আসতো, এই যা। তা এই হিটারের মধ্যে ব্যবহার করা হয় একটা তার, সেটার নাম কি? নাইক্রোম তার। নাইক্রোম তারটা কি দিয়ে তৈরি? লোহা, নিকেল আর ক্রোমিয়াম দিয়ে তৈরি। লোহা থাকে, নিকেল থাকে, আর কে থাকে? ক্রোমিয়াম। এই তিনটা ধাতু দিয়ে মিশ্রিত করে এর নাইক্রোম তারটাকে তৈরি করা হয়েছে। এটার বৈশিষ্ট্য কি? এর গলনাঙ্ক হয় উচ্চ গলনাঙ্ক হবে এবং রোধও খুব বেশি। উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধ হয় এই নাইক্রোম তারটার। একদম ক্লিয়ার? চলো, বৈদ্যুতিক হিটারের গল্প শেষ। এরপরে আমরা চলে আসি নেক্সট টপিকে। কি বলেছে দেখো, বাড়িতে আরেকটা ব্যবহার করা হয় 3 পিন প্লাগ। দেখবে ওই আমাদের সুইচ বোর্ডের ওখানে থাকে, এখানে 3টে এরকম ফুটো থাকে, একটা বড় আর দুটো ছোট এরকম থাকে, ওর মধ্যে একটা প্লাগকে এনে ঢুকিয়ে দেওয়া হয়। এবার প্লাগটার একটা থাকে মোটা দাঁত, একটু বেশি মোটা, আর দুটো থাকে একটু সরু সরু, তাই তো? দুটো থাকে একটু সরু সরু 3 পিন প্লাগে। খুব বাজে আঁকলাম। তা চলো, তোমরা বুঝে গেছো 3 পিন প্লাগ। 3টে মাথা থাকে, মাথাটা এটা মোটা আর এই দুটো সরু সরু। যেটা মোটা থাকে সেটার নাম হচ্ছে আর্থিং, তাকে বলা হয় আর্থিং। আর্থিং কিন্তু বাড়িতে করা দরকার, অতিরিক্ত কারেন্টটাকে পাঠিয়ে দেয় মাটিতে। আর একটা থাকে নিউট্রাল, আর একটা থাকে লাইভ তার। এল লিখলাম, লাইভ মানে এর মধ্যে কারেন্ট যায়, এটাতে যায় না। এবার আর্থিং তারের যেটা কালার হয়, আর্থিং তারের কালার করা হয় সাধারণত সবুজ করা হয়। আর্থিং তারের কিন্তু কালার সাধারণত সবুজ করা হয়। আর নিউট্রাল তারের কালার করা হয় হচ্ছে আমাদের কালো। নিউট্রালটা কালো হতে পারে বা নীল হতে পারে, হালকা নীল হতে পারে। কালো হতে পারে নিউট্রাল বা হালকা নীল। আর লাইভটা সবসময় কি হয়? লাইভ তার সবসময় লাল রঙের হয়। পরিষ্কার? লাইভ তার হয় কি রঙের? লাল রঙের। নিউট্রাল তার হয় কি রঙের? নিউট্রালটা হয় কালো বা হালকা নীল, আর আর্থিংটা হয় সবুজ বা হলুদ হতে পারে। চলো, ঠিক আছে। তাহলে এটা গেল 3 পিন প্লাগ। 3 পিন প্লাগের মোটাটা থাকে তাহলে আর্থিং, এটা দিয়ে কিন্তু প্রশ্ন হয় কোনটা কি দিয়ে হয়।
আচ্ছা, এবার আসি আমরা একটা তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যায় তখন এই তারটা কারেন্টটাকে যেতে গেলে বাধা দেয়, আটকায়। বাধা দেওয়ার ক্ষমতা, এটাকেই বলা হয় রোধ। আর এই বাধা দেওয়ার ক্ষমতাকে বলা হয় রোধ। রোধের এককটা হচ্ছে ওহম। রোধের এককটা হচ্ছে ওহম। এটাকে এইভাবে উল্টোনো একটা ঘটির মতো চিহ্ন দেওয়া হয়, ওহমের চিহ্ন হচ্ছে এটা। এবার রোধ কি করে? বাধা দেয়। তাহলে আর একটা তারের বৈশিষ্ট্য থাকবে, সেটা হচ্ছে কি? পরিবাহিতা। পরিবাহিতা মানে ও পরিবহনটা ভালো করবে। রোধের একক যদি ওহম হয়, পরিবাহিতার একক হবে সিমেন্স। SIEMENS। পরিবাহিতার একক হবে সিমেন্স, বা আমরা সংক্ষেপে এস লিখি, ব্যাস হলো। তাহলে এটা পরিবাহিতা হলো। পরিবাহিতাঙ্ক যদি বলতো তাহলে কিন্তু আবার আমরা ওহমের উল্টো করতাম, মো হতো। মো, ওটা পরিবাহিতাঙ্কের একক মো, ওটা হয় এরকম চিহ্ন। ওহমের উল্টো, ওহম হচ্ছে হয় রোধ, আর রোধাঙ্কের একক ওহম সেমি বা ওহম মিটার, আর এটা হবে মো মিটার, মো পার মিটার, ওটা পরিবাহিতাঙ্কের একক। আর আমি শুধু পরিবাহিতার একক চাইলে বলতে হবে সিমেন্স বা এস লিখলেও চলবে। একদম ক্লিয়ার? বেশ, তারপরে চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। আজকের ক্লাসে নেক্সট টপিক হচ্ছে ছোট ছোট অঙ্ক আসে এই চ্যাপ্টার থেকে। ছোট ছোট অঙ্ক আসে। কেমন অঙ্ক আসে? ধরো একটা তারের বিভব প্রভেদ বলে দেয়। বিভব প্রভেদটা কি জিনিস? দুই প্রান্তের পার্থক্য, বিভবের পার্থক্য, সেটাকে বলে হয় বিভব প্রভেদ। মনে করো একটা তারের বিভব প্রভেদ ওরা আমাদেরকে বলে দিল যে বিভব প্রভেদ 10 ভোল্ট। বিভব প্রভেদের একক কি? ভোল্ট। বেশ, আর কি বললো? ওই তারের মধ্য দিয়ে যে কারেন্ট যায় তাকে বলা হয় প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রার যেটাকে বলা হচ্ছে ওর একক অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার বললো ওরা? 5 অ্যাম্পিয়ার। 5A লিখলো, এ মানে অ্যাম্পিয়ার। তাহলে এই তারটার রোধ কত হবে? এই তারটার রোধ কত হবে? এরকম ছোট ছোট কিন্তু প্রশ্নগুলো আসে। ঠিক আছে? তাহলে বিভব প্রভেদ 10 ভোল্ট, প্রবাহ মাত্রা 5, এ ফর অ্যাম্পিয়ার, তাহলে রোধ কত হবে? এটার জন্য ছোট্ট একটা ফর্মুলা জানলেই চলবে। কি? ভি ইকুয়াল টু IR। ভি ইকুয়াল টু IR। ভি মানে কি? বিভব প্রভেদ। ভি মানে বিভব প্রভেদ, ভোল্ট। আর আই মানে কি? প্রবাহ মাত্রা। আই মানে কি? প্রবাহ মাত্রা। রোধ মানে কি? আর। আরটা চাইছে। তাহলে ভি এর জায়গায় ভি এর মান 10 বসবে, আইটা যা আছে তাই থাকবে। আইটা দিয়ে দিয়েছে, প্রবাহ মাত্রা কত দিয়েছে? 5 অ্যাম্পিয়ার। তাহলে আই এর জায়গায় 5, আরটা চাইছে, আরটা বেরোবে 5 2 10। আর এর মান তাহলে কত বেরোলো? 2। তাহলে আমাদের উত্তর হবে আর এর মান 2 ওহম। তাহলে ওই পরিবাহী তারটার রোধ হবে 2 ওহম। এরকম ছোট ছোট অঙ্ক আসে। দেখো, এই সূত্রটা যদি তোমার মাথায় থাকে ভি ইকুয়াল টু IR, তাহলে তুমি এরকম বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করে রেখে দেবে। চলো, ক্লাসের শেষে এই টাইপের ওপর একটা হোমওয়ার্ক দিয়ে দেবো। চলো নেক্সট আইটেমে চলে আসি। নেক্সট কি বলেছে দেখি। পরিবাহী রোধটা হয়ে গেল। এবার রোধ যখন হয়, তার রোধের আবার দুটো টাইপ হয়। ধরো রোধগুলো দেখতে লাগে যে এরকম, এটা একটা রোধ, এরকম একটা রোধ। রোধ হচ্ছে বাধা, তাই এরকম করে কিছু জিগজ্যাগ করে দেওয়া হয়। তার মানে একটা তারের বাধা মানে রোধ। এই তারটার রোধ হচ্ছে 3, এই তারটার রোধ মনে করো 4। রোধের আমি দুটো ভাগ করতে পারি। একটা বর্তনীতে মানে সার্কিট যেটাকে বলা হয়, সার্কিটের মধ্যে কে কে থাকে? একটা তার থাকলো, তারের মধ্যে দিয়ে এখানে একটা রোধ থাকলো, এখানে একটা বাল্ব লাগিয়ে দেওয়া হলো, আলো জ্বলছে, এখানে একটা সুইচ করে দেওয়া হলো, এখানে একটা সুইচ করে দেওয়া হলো, আর এখানে ব্যাটারি লাগিয়ে দেওয়া হলো। এই যে এটা হয় সার্কিট পুরোটা। এই ব্যাটারির একটা বড় প্রান্ত সেটাকে প্লাস দেওয়া হয়, আর এটা ছোট প্রান্ত মাইনাস দেওয়া হয়। এই পুরোটা হলো একটা সার্কিট, যার মধ্যে এটা হচ্ছে তারের রোধ। ঠিক আছে? এইভাবে সার্কিটটা আঁকতে হয়। এইবার তারের রোধের আবার দুটো ভাগ আছে। রোধ হচ্ছে শ্রেণী হয়, আর রোধের সমবায়, সমান্তরাল সমবায় হয়। তাহলে রোধের আবার দুটো হয়, একটা হচ্ছে রোধের শ্রেণী সমবায় হয়, আর একটা সমান্তরাল সমবায় হয়। ঠিক আছে? সমান্তরাল সমবায় হয়। শ্রেণী মানে কি? তুমি কতগুলো রোধকে পরপর জোড়া লাগিয়ে দিচ্ছ, তাহলে এটা হয়ে গেল শ্রেণী। সমান্তরালটা কেমন হয়? এখানে একটা রোধ আছে, আর এখানে এর তলায় সমান্তরাল। আমাদের অঙ্কের যে সমান্তরাল হয় দুটো সরলরেখা, দেখো এটা আর এটা সমান্তরাল হিসাবে আছে। শ্রেণীর বেলায় এই রোধটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, সমান্তরালের বেলায় এটা R1 আর এটা R2, তাহলে শ্রেণীর বেলায় মোট রোধ বের করার সূত্র R ইকুয়াল টু R1 প্লাস R2। আর সমান্তরালের বেলায় মোট রোধ বের করার সূত্র হচ্ছে উপরে গুণফল R1 ইন্টু R2 আর নিচে যোগফল R1 প্লাস R2।
তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে রোধের এই বাধা দেওয়ার, তারের বাধা দেওয়ার যে ক্ষমতা রোধ, সেই রোধের আবার ভাগ আছে। বাজারে বিভিন্ন মানের রোধ কিনতে পাওয়া যায়। ধরো আমি একটা রোধ কিনলাম 3 ওহম, এটা চিহ্ন কি ওহম, আর এটা কি চিহ্ন ওহম, এটা 4 ওহম। এই দুটোকে আমি যদি পরপর শ্রেণীতে লাগিয়ে দিই তাহলে তুল্য রোধ কত হবে? এই দুটোকে যোগ করে দিলেই হবে 4 3 7 ওহম, 4 3 7 ওহম। কিন্তু এই দুটো রোধকে তুমি যদি শ্রেণীতে না লাগিয়ে সমান্তরালে লাগাও তাহলে রোধ কত হবে? ওপরে গুণফল 3 4 12 আর নিচে যোগফল 3 আর 4 যোগ করলে 7, তাহলে 12/7 ওহম। দুটো আলাদা উত্তর হয়ে গেল, কারণ এটা শ্রেণী সমবায়ের তুল্য রোধ, এটা সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। একদম ছোট্ট ছোট্ট কিন্তু রোধ দিয়ে ওরা এরকম শ্রেণীর তুল্য রোধ চাইবে। এটাকে কি রোধ বলা হয়? তুল্য রোধ, তুল্য রোধ। আর এটা হচ্ছে তুল্য রোধ, তুল্য রোধ। এরকম ছোট অঙ্ক কিন্তু আসতেই পারে তড়িৎ চ্যাপ্টারের ওপরে। পরিষ্কার? রোধ দিয়ে সমান্তরাল শ্রেণী, এরকম কিন্তু প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়। বেশ, এবার এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন, যেমন পৃথিবীর বিভব, পৃথিবীর যে বিভব সেটাকে কত ধরা হয়? পৃথিবীর বিভবকে আমরা সাধারণত শূন্য ধরি, পৃথিবীর বিভবকে আমরা সাধারণত শূন্য ধরি। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন 1 ESU, ESU হচ্ছে আধানের সিজিএস পদ্ধতিতে একক, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। পুরো নামটা কি? ইতে ইলেকট্রো, এসতে স্ট্যাটিক, স্ট্যাটিক, আর ইউতে কি? ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আধানের একক, তাহলে এর এসআই হবে কুলম। 1 ESU ইকুয়াল টু, এটা হচ্ছে আধানের মানে বিভব, তড়িৎ আধান যেটা হয় তার বিভবের মানটা হচ্ছে ESU সিজিএসে, আর এসআইতে হলে ভোল্ট হবে। কত ভোল্ট হবে? 300 ভোল্ট হবে। তাহলে 1 ESU ইকুয়াল টু হবে কত? 300 ভোল্ট। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা টপিক, এটা মাথায় রাখতে হবে। ESU এর ফুল ফর্মটাও মাথায় রাখতে হবে। চলো এবার আমরা যে শেষে একটা অঙ্ক হোমওয়ার্ক দেওয়ার কথা বলেছিলাম সেটা দেব। মনে করো কোনো একটা তারের বিভব প্রভেদ, এটা 1 নম্বর অঙ্ক আজকে হোমওয়ার্কের। একটা তারের, কোনো একটা তারের বিভব প্রভেদ মনে করো ওরা বলে দিল 5 ভোল্ট, 5 ভোল্ট এবং 5 ভোল্ট। আর কি বলে দিল? ওই তারটার রোধ বলে দিল, ওই তারটার রোধ বলে দিল কত? ওই তারের রোধ হচ্ছে 10 ওহম, ওহম চিহ্ন এরকম হয়। তাহলে কি চাইলো? ওই তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কতটা যাবে, প্রবাহ মাত্রা কতটা যাবে, এটা হচ্ছে প্রবাহ মাত্রা বের করতে হবে। একটা অঙ্ক শিখিয়েছিলাম, যারা বুঝেছো, ভালো করে দেখেছো অঙ্কটা, তারা এটার আনসার করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই। চলো, এটা হোমওয়ার্ক থাকলো। তা আজকে ক্লাস চলতরিতের উপরে ছোট্ট কিছু ইম্পর্টেন্ট নিয়ে আসলাম ডিটেলসে, আর অনেকটা বড় চ্যাপ্টার গেলাম না, বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আলোচনা হয়ে গেল। ডিটেলসে কোনো একদিন আবার ক্লাস করিয়ে দেবো। তবে যা আজকে শিখলে এটা নোটস বানাবে, খাতা রেডি করে রাখবে, আগামী দিনে কিন্তু পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতেই পারে। চলো ভালো থাকো, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।